সিরিয়াল কিলারের জন্মই হয় মানসিক বঞ্চনা থেকে। এটাই মুখোশের গল্প। ছবির শুরুতেই পরপর তিনজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়। হত্যাকারী সংকেত হিসেবে সেখানে রেখে যায় একটি করে ক্রস এবং মৃতের হৃৎপিণ্ড বের করে নেয়। পোস্টমর্টমের রিপোর্ট জানায় হৃৎপিণ্ড বের করে নেবার সময় সে ব্যক্তিটি জীবিতই ছিল। ভয়াবহ নৃশংসতা। স্পেশাল ব্রাঞ্চের অফিসার কাবেরী এই তদন্তের দায়িত্ব নিয়ে আসে। সঙ্গে থাকে অদৃশ বর্মন, ইন্দ্রনীল এবং ক্রিমিনোলজিস্ট হিসাবে থাকে কিংসু। খুনির মানসিকতার খোঁজ নিতে গিয়েই এমন একজন মানুষের সন্ধান মেলে যাকে কোনোভাবেই খুনি ভাবা সম্ভব নয়। পুলিশের সার্ভেলিয়েন্স হ্যাক করে খুনি বুঝিয়ে দেয় সে কতখানি মারাত্মক। হাড় হিম হয়ে যায় সকলের। তো বন্ধুরা, আমি আজকে মুখোশ সিনেমাটিকে শর্টলি এক্সপ্লেন করে শোনাবো, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আমাদের দুজন প্রিয় অভিনেতা। দুজনেই অনির্বাণ। একজন হলেন অনির্বাণ ভট্টাচার্য, অন্যজন হলেন অনির্বাণ চক্রবর্তী। তোমাদের যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। কলকাতা শহরে পরপর হত্যা করা হলো তিনজন পুলিশ অফিসারকে। প্রথম জন অফিসার গোপাল, দ্বিতীয় জন বিজয় নন্দী এবং তৃতীয় জন ইন্দ্রনীল ঘোষ। প্রথম জন মানে গোপাল বাবু রাত্রে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে নিখোঁজ। দ্বিতীয় জন বিজয় নন্দী সেই সন্ধ্যাবেলায় রাস্তা থেকে তাকে আর পাওয়া যায়নি। রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেও অফিসার কাবেরী ম্যাম তাকে বাঁচাতে পারেনি। তাই তৃতীয় জনের হত্যা হবার দিন কাবেরী ম্যাম আর অফিসার ইন্দ্রনীল সাথেই ছিল রাস্তায় হত্যাকারীকে ট্রেস করার জন্য। কিন্তু কাবেরী ম্যামের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি, আর কিছুটা পিছনেই দাঁড়িয়েছিল ইন্দ্রনীল। গাড়ির লোকগুলির সাথে কথা বলে কাবেরী ম্যাম পিছু ফিরে তাকালেই দেখে অফিসার ইন্দ্রনীল সেখানে নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মিসিং বা কিডন্যাপ হবার সময় কেউ কোনো আওয়াজ করছে না, চিৎকার করছে না। ইন্দ্রনীল বাবু তো কাবেরী ম্যামের এত কাছে ছিল, তাও ও ম্যাম বলে ডাকেনি পর্যন্ত। কেন? আরেকটা বিষয়, প্রত্যেকটা মৃতদেহের পাশে একটা করে ক্রস পাওয়া যাচ্ছিল, আর হত্যাকারী মৃত ব্যক্তির হৃৎপিণ্ড বের করে নিচ্ছিল। গোপালবাবু মৃতদেহ পাওয়া যায় ধাপাতে, যেখানে আবর্জনা ফেলা হয়। বিজয় নন্দীবাবুর মৃতদেহ পাওয়া যায় পুলিশ হেডকোয়ার্টারে। আর তৃতীয় জন ইন্দ্রনীল বাবুর মৃতদেহ তো হত্যাকারী কিংসুকের বাড়ি কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিল ফ্রিজের ভিতর। সেটা দেখে কিংসুকের স্ত্রী রায়ের আতঙ্কে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। এই হত্যাকারীকে ধরবার জন্য পুলিশ একটা স্পেশাল টিম তৈরি করলো। অফিসার কাবেরী, অফিসার অদৃশ বর্মন, অফিসার ইন্দ্রনীল, যিনি ইতিমধ্যেই মারা গেছেন, আর ক্রিমিনোলজিস্ট হিসাবে ডক্টর কিংসুককে অ্যাপয়েন্টমেন্ট করা হলো। ডক্টর কিংসুক রয় হাব ভাব গতি প্রকৃতি অ্যানালাইসিস করাই তার কাজ। এটা ডক্টর কিংসুকের প্রথম কাজ, আর সেটাও আবার সিরিয়াল কিলারের উপর। কিছু বুঝেই উঠতে পারছিল না সে। যাকে মানে যে ক্রিমিনালকে সে কোনোদিন চোখেই দেখলো না, তাকে কি করে অ্যানালাইসিস করবে? তবুও কিংসুকের ইউটেনশন বলছিল যে হত্যাকারী পুলিশ ছাড়া আর কাউকেই টার্গেট করবে না। প্রতিটি চেকপোস্টে নজরদারি বসানো হলো, কড়া পাহারা সব জায়গায় দেওয়া হলো, প্রত্যেকটি গাড়ি চেক করতে নির্দেশ দেওয়া হলো। পোস্টমর্টমকারী বললেন হত্যাকারী জীবিত থাকা অবস্থায় ভিকটিমের হার্ট বের করে নিয়েছে। বডিতে ঘুমের ওষুধের ট্রেসেস পাওয়া গেছে। হাত পাগুলো কষে বেঁধে রাখা হয়েছিল। একটা খুব স্ট্রং পারফিউম বডিতে ছড়ানো হয়েছিল। সিসিটিভি ফুটেজগুলো দেখে বোঝা গেল যে হত্যাকারী পুলিশ হেডকোয়ার্টারের সার্ভেলিয়েন্স হ্যাক করে সমস্ত ফুটেজগুলো একটা লুপে চালাচ্ছে। সকলেই বুঝতে পারলো যে হত্যাকারী বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এবার কিংসুক তরঙ্গরক্ষিত নামের একজন প্রফেশনাল হ্যাকারকে নিয়ে এলো, যে ডিপার্টমেন্টের কেউ নয়। সব দেখে রক্ষিত বলল যে সে একজন জিনিয়াস লোক ম্যাম। লোকটা মালবার অ্যাটাক করে রিমোট অ্যাক্সেস ক্রিয়েট করেছে। লোকটা পুলিশ হেডকোয়ার্টারের গোটা সিস্টেমকে অনেকদিন ধরেই হ্যাক করছিল। আপনাদের প্রত্যেকটা কম্পিউটারের অ্যাক্সেস ওর কাছে আছে। প্রবাবলি আপনাদের সেলফোনগুলোও ও হ্যাক করেছে। প্রথমে তরঙ্গ সবার ফোনগুলোকে সিকিউর করে দিল। কাবেরী ম্যাম বলল যে কেস সলভ না হওয়া পর্যন্ত তরঙ্গ যেন এখানেই থাকে। কিংসুক এবার গেল কবরস্থানে। সেখানে একজন ফাদারের সাথে কথা বলে জানতে চাইলো এই ক্রসটা কি কোনো পার্টিকুলার কারণে ইউজ করা হয়। ফাদার বলল এই ক্রসটাতে যে রেড মার্কটা রয়েছে এটা ইন্ডিকেট করছে লস অ্যান্ড পেনকে। অনেকে এটাকে ব্লিডিং ক্রস বলে থাকে। ওদিকে উপর মহল থেকে কাবেরীর উপর চাপ আসছে।
তাড়াতাড়ি করে হত্যাকারীকে ধরবার জন্য। পাবলিক ভয় পাচ্ছে। পুলিশ যেখানে নিজেদেরই রক্ষা করতে পারছে না, সেখানে সাধারণ মানুষের দায়িত্ব নেবে কি করে? বাড়িতে রায় কিংসুককে জিজ্ঞেস করলো ক্রসগুলোতে কি যেন লেখা ছিল। কিংসুক বলল প্রত্যেকটা আলাদা আলাদা। প্রথমটাতে লুক 2343, দ্বিতীয়টা পিটার 224, লাস্টেরটাই ছিল লুনিয়ার্স 19। রায় বলল কেমন মিলিটারি টাইমিং এর মতো শোনাচ্ছে না? কিংসুক বলল ঠিক বলেছে তো, এই ক্রসে দেওয়া টাইমিং অনুযায়ী মার্ডারের সবাইকে অ্যাটাক করেছিল। এটার কোনো পার্সোনাল মেসেজ থাকতে পারে। রায় বলল ক্রসটা দেখে তো কেমন হ্যান্ডমেড মনে হচ্ছিল। আর্টিস্টের কোনো সিগনেচার নেই। তুমি ঠিকভাবে ক্রসগুলো দেখেছো তো? ওগুলোর মধ্যেই কিছু নিশ্চয় পাবে। সাথে সাথে কিংসুক গেল হেডকোয়ার্টারে ক্রসগুলোকে খুঁটিয়ে পরীক্ষা করার জন্য। সেই সময় রক্ষিতের সাথে ধাক্কা লেগে একটা ক্রস কিংসুকের হাত থেকে পড়ে গিয়ে এর উপরে একটা পাথর লাগানো ছিল, সেটা খুলে বেরিয়ে গেল। কিংসুক দেখলো তার মধ্যে আর্টিস্টের সাইন রয়েছে লুকিয়ে। কিংসুক সোজা সেখান থেকে গেল কাবেরী ম্যামের বাড়ি, গিয়ে বলল ম্যাম, আমি একটা লিড পেয়েছি। এই ক্রসগুলো যে বানিয়েছে সে খুব গোপনে একটা সাইন করেছে ক্রসটাতে। আমরা ওই সিগনেচারটা ট্রেস করে আর্টিস্টের নাম, লোকেশন সব পেয়ে গেছি। ভদ্রলোকের নাম কল্যাণ রয় চৌধুরী। নর্থ বেঙ্গলের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে থাকেন। ওই ভদ্রলোকের নামে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আছে। আপনি ইমিডিয়েটলি অ্যারেস্টের পারমিশন দিন। প্রত্যেকবার ও আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। এই ইনফরমেশন গুলো একবার লিক হয়ে গেলে আমরা আর ওকে ধরতে পারবো না। ক্যাবারিম্যান বলল এভাবে অ্যারেস্টের পারমিশন দেওয়া তো যায় না। আমাকে কমিশনার স্যারের সঙ্গে কথা বলতে হতো, একটা টিম ফর্ম করতে হতো। কিন্তু ঠিক আছে, তুমি যখন বলছো, অদৃশ আর দুজন কনস্টেবলকে নিয়ে তুমি যাও। প্রোটোকলসটা আমি সামলাচ্ছি। সেই পাহাড়ি গ্রামে গিয়ে কল্যাণ রয় চৌধুরীর সারা বাড়ি খুঁজে তাকে একটা খোলা জায়গায় বসে থাকতে দেখতে পেল কিংসুক। ভদ্রলোক একটা কালো চশমা পরে রয়েছে। অদৃশ তাকে অ্যারেস্ট করতে গেলে কল্যাণবাবু রেগে তার চশমা খুলে বলল, আপনাদের কি মনে হয় এই অবস্থায় আমি হত্যা করতে পারি? আমরা দেখতে পাই যে কল্যাণবাবুর চোখ দুটোই নষ্ট হয়ে গেছে। কিংসুক বলল যে বলুন কল্যাণবাবু, সেদিন কি হয়েছিল? কল্যাণবাবু বললেন সেদিন মেঘলা দিন ছিল। লোকটা এলো, ট্রেঞ্চ কোট, মুখটা স্কার্ফ দিয়ে ঢাকা ছিল। বলল 4টে ব্লিডিং ক্রস তৈরি করে দিতে হবে। আমাকে ইনসিস্ট করেছিল যাতে আমি সিগনেচার না করি, কিন্তু আর্টিস্টদের তো চেনেনি, সমস্ত কাজই আমাদের সন্তানের মতো। তাই আমি লুকিয়ে একটা সিগনেচার করেছিলাম। তারপর যেদিন ক্রসগুলো ও নিতে এসেছিল সেদিনও মুখটা স্কার্ফ দিয়ে ঢাকা ছিল। এলো, ফুল পেমেন্ট করলো, ক্রসগুলো নিল, তারপর যাবার আগে হাত বাড়িয়ে যে হ্যান্ডশেক করতে গেল, অমনি আমার চোখের মধ্যে কি স্প্রে করে দিল। অসম্ভব যন্ত্রণা হয় আমার চোখে, এবং তারপরই আমার চারপাশ অন্ধকার। কল্যাণবাবু একটা কাগজের টুকরো কিংসুককে দিয়ে বলল, এই 4টে বাইবেল ভার্স লোকটা তাকে দিয়েছিল, দেখুন কোনো কাজে আসে নাকি। কিংসুক বলল, আপনাকে অনেক ধন্যবাদ কল্যাণবাবু এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। ওদিকে হেডকোয়ার্টারে তরঙ্গ কম্পিউটারে ক্রাইম সিনে যে যে গাড়িগুলো দেখা গেছিল তার একটা ডেটাবেস ক্রিয়েট করছিল। তরঙ্গ বলল যদি দেখি একটা গাড়ি সব ক্রাইম সিনে ছিল, তাহলে আমরা আরো একটা ক্লু পেয়ে যাব। আর একবার যদি গাড়ির লাইসেন্স প্লেটটা বের করতে পারি, তাহলে তো আমরা ক্রিমিনালকে ধরেই ফেলবো। ঠিক তখনই সমস্ত সিস্টেমে কেমন যেন গোলমাল হতে শুরু করলো। গোটা সিস্টেমটাই ক্র্যাশ করছে। তরঙ্গ বলল, গোটা কন্ট্রোলটা এখন ক্রিমিনালের হাতে। কিচ্ছু করার নেই ম্যাম। হত্যাকারী কাবেরী ম্যামকে দেখালো যে ইন্দ্রনীলকে সে কিভাবে মেরেছিল। কাবেরী ম্যামের নিজেকে খুবই হেল্পলেস লাগছিল। হেডকোয়ার্টারে এসে সেই কাগজটা মেলে ধরলে দেখা গেল তাতে লেখা রয়েছে, ইফ উই লিভ ফর দ্য লর্ড, ইফ উই ডাই ফর দ্য লর্ড। রোমান্স 14:8। কিংসুক বলল এটাই নেক্সট কিডন্যাপিং এর টাইম, দুপুর 2টো। সেই সময় কমিশনার এসে তাদেরকে বলল, তোমাদের আমি আর টাইম দিতে পারছি না। এবার থেকে এই কেসটা লিড করবে ডিএসপি দেবাদিত্য সান্যাল, ক্রাইম ব্রাঞ্চ। সমস্ত পেপার ওয়ার্ক দেবাদিত্যকে হ্যান্ড ওভার করে দাও। খুবই হতাশ হয়ে পড়ল কাবেরী। এই প্রথমবার কাবেরী ক্রিমিনালের থেকে এক পা এগিয়েছিল। দেবাদিত্য সমস্ত চেকপোস্টগুলোতে অ্যালার্ট থাকতে বলল। হঠাৎ করে একটা গুলির আওয়াজ পাওয়া গেল 4 নম্বর চেকপোস্ট থেকে। এবার দেবাদিত্য
প্রেস কনফারেন্স ডেকে খুবই আনন্দের সাথে একটা খবর দিল যে হত্যাকারীকে মৃত অবস্থায় আমরা ধরতে পেরেছি। আমাদের টিম সমস্ত চেকপোস্টে অ্যালার্ট ছিল, এজন্যই হত্যাকারী অক্ষম হয়েছে। ওখানকার পুলিশ নর্থ কলকাতার একটা বাড়িতে একটা গান সাউন্ড ট্রেস করে। জয় কিষানের ব্যাপারে আমরা সবাই জানি। ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে 30টা বাচ্চাকে ও ধর্ষণ ও মার্ডার কেসে জেলে গিয়েছিল। বেশ কয়েক মাস আগে ও জেল থেকে পালিয়ে গিয়েছিল। ওই বাড়িটি থেকে আমরা জয় কিষানের মৃতদেহ পাই। তার সাথে পাই একটা সুইসাইড নোট। তাতে লেখা ছিল পুলিশের উপর ওর একটা রাগ ছিল, কারণ জেলে থাকাকালীন পুলিশরা ওর উপর প্রচন্ড টর্চার করত। এছাড়াও সেখান থেকে পাওয়া গেছে ওই 4 নম্বর ক্রসটা, মৃত ব্যক্তিদের হার্টগুলো আর ল্যাম্ব মাস্কটা। যাই অনেক রিলিফের সাথে জানাচ্ছি যে এই ক্রপ কিলারের কেসটা ক্লোজ করতে পেরেছি, কিন্তু কিংসুকের মনে একটা সন্দেহ, একটা খটকা থেকেই যায়। ও বলে এই লোকটা সুইসাইড করার লোকই নয়, ও এখনো বেঁচে আছে, ও মরেনি। পরদিন কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে কিংসুকের ফোনে একটা ফোন আসে, তাকে তাড়াতাড়ি দেখা করতে বলে। সেখানে গেলে কিংসুক জানতে পারে যে লোকটি আবার কল্যাণবাবুর কাছে এসেছিল, হুমকি দিয়ে গেছে। সবাই জানে কল্যাণবাবু তার প্রত্যেকটা ক্রিয়েশনের একটা করে স্যাম্পল নিজের কাছে রেখে দেয়। এভাবেই সে একটা ক্রস নিজের কাছে রেখেছিল। এবার এসে হত্যাকারী সেই ক্রসটা নিয়ে গেছে। এবারের ক্রসটাতে টাইম মেনশন করা আছে 1526। এবার কল্যাণবাবু তার সবচেয়ে প্রিয় ছাত্রী কমলিকে ডেকে পাঠায়। কমলি খুব ভালো পোর্ট্রেট করে। সেদিন ইনসিডেন্টলি ওই বাড়িতেই ছিল কমলি, যেদিন হত্যাকারী এসেছিল। কমলি হত্যাকারীকে দেখে নিমেষের মধ্যে একটা পোর্ট্রেট এঁকে ফেলেছিল। সেই পোর্ট্রেটটি কমলি কিংসুককে দেখালো। কিংসুক তাজ্জব বনে গেল এই পোর্ট্রেটটা দেখে। ইনি তো বিখ্যাত ক্রিমিনোলজিস্ট ডক্টর D.S. পল, মানে ডেভিড সুজি পল। কিংসুক তার একনিষ্ঠ ভক্ত। একবার একটা ইউনিভার্সিটিতে ডেভিড পল এসেছিলেন লেকচার দিতে, সেখানে তার সাথে দেখা করতে ছুটে গিয়েছিল কিংসুক। এবার ডেভিড যে টিচারের কাছে পড়াশোনা করেছিলেন তার সাথে দেখা করলো কিংসুক। সেই টিচারটির নাম সুবোধ। সুবোধ বাবু বললেন খুবই মেধাবী স্টুডেন্ট ছিল ডেভিড, বহুমুখী প্রতিভা ছিল তার, আর ছিল একটা সুস্থ হাসি খুশি শান্তির পরিবার। বাড়িতে ছিল তার বাবা পিটার আর বোন সুজি। হঠাৎই ডেভিডের এই হাসি খুশি জীবনে অভিশাপ নেমে আসে, যেদিন সে জানতে পারে তার বোন সুজি প্রেগনেন্ট। তার বোন তখনও আন্ডার এজ। কে করলো তার এই সর্বনাশ? অমন ফুলের মতো মেয়েটা হঠাৎ করে কেমন যেন নেতিয়ে গেল। কিছুতেই কে ওর সাথে এমনটা করলো তার নামটা বলছিল না সুজি। তারপর একদিন ওর বাবা পিটারের অনুরোধে লোকটার নাম বলল সুজি। লোকটা আর কেউ নয়, চার্চের ফাদার বেঞ্জামিন। তখন ওই গ্রামে ফাদার বেঞ্জামিনকে সবাই দেবতার মতো পুজো করত। কেউ কল্পনাও করতে পারতো না যে ফাদার এরকম কিছু একটা করতে পারে। পিটার গিয়েছিল সেখানকার লোকাল থানাতে। সেখানে তখন 3জন পুলিশ ইনচার্জ ছিল। তাদের কাছে গিয়ে ফাদারের নামে ডায়েরি করতে বললে উল্টো ওরা পিটারকে ওর বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে জোর করে একটা কাগজে লেখা করায় যে ও নিজেই ওর মেয়ের এই সর্বনাশ করেছে। লজ্জায় ঘৃণায় অপমানে পিটার আত্মহত্যা করে। ছারখার হয়ে যায় সমস্ত পরিবারটা। সুজিকে একটা হোমে নিয়ে যাওয়া হয়, আর ডেভিডের দায়িত্ব নিয়েছিল এই টিচার সুবোধবাবু। সুবোধবাবু অবাক হয়ে গিয়েছিলেন এটা দেখে যে ভেঙে পড়ার বদলে ডেভিড ওর সমস্ত মনোযোগ পড়াশোনায় দিয়ে দিয়েছিল। স্কলারশিপের উপর স্কলারশিপ, তারপর বিদেশে পড়াশোনা, তারপর কত নাম ডাক। কিংসুক বলল যে 3জন পুলিশ অফিসার মারা গেছেন তারা নিশ্চয়ই ইনভলভ ছিল ফাদার বেঞ্জামিনের কেসটায়। সুবোধবাবু বললেন আমি ওই 3জন অফিসারের নাম কিছুতেই ভুলতে পারবো না। একজন কনস্টেবল বিজয় নন্দী, আরেকজন অফিসার ইন্দ্রনীল ঘোষ, আর ওসি অদৃশ বর্মন। এবার কথা বেরোলো না মুখ থেকে কিংসুকের। কিংসুক বলল হত্যাকারী 4টে ক্রস তৈরি করিয়েছিল, তার মানে অদৃশ স্যার ওই 4 নম্বর ব্যক্তি। সাথে সাথে কাবেরী ম্যামকে ফোন করে কিংসুক জানতে পারলো যে অদৃশকে ইতিমধ্যে কিডন্যাপ করা হয়ে গেছে। এবার আমরা দেখতে পাই একটা গোডাউনে অদৃশ বর্মনকে ট্রেচারে শুইয়ে রেখেছেন ডক্টর ডেভিড পল। অজ্ঞান হয়ে রয়েছে অদৃশবাবু। কিন্তু এভাবে তো ডেভিড কারোর হার্ট বের করে না, তাকে সজাগ থাকতে হবে। তাই ডেভিড অদৃশের জ্ঞান ফেরবার অপেক্ষা করছিলেন। অন্যদিকে তরঙ্গ প্রত্যেকের ইউনিফর্ম ব্যাচে একটা করে মিনি ট্রেকার ডিভাইস লাগিয়ে দিয়েছিল।
সেটা ট্রেস করে কাবেরী কিংসুক পুরো পুলিশ ফোর্স নিয়ে সেই জায়গাটায় গিয়ে পৌঁছালো। ওইদিকে জ্ঞান ফিরে আসার পর অদৃশবাবু যখন জানতে পারলো যে এটা সেই পিটারের ছেলে ডেভিড, তখন তার কাছে বারবার করে ক্ষমা প্রার্থনা করছিল, কিন্তু ডেভিড কোনো কথাই শুনতে রাজি নয়। ডেভিড অপারেশন করে হাড়টা বের করতে যাবে, ঠিক সেই সময় কিংসুক সেখানে চলে আসে। বলে, স্যার আপনি এমন করতে পারেন না, আপনি প্লিজ সারেন্ডার করুন। কিন্তু কথা না শোনায় ডেভিডের সঙ্গে কিংসুকের হাতাহাতি হয়। ডেভিড বললেন, আমি অন্য কাউকে মারতে চাই না, কিন্তু তুমি যদি আমার রাস্তায় আসো তাহলে তোমায় আমি মারতে বাধ্য হব। হঠাৎ সেখানে কাবেরী তার পুরো পুলিশ ফোর্স নিয়ে গ্রেপ্তার করে ডেভিডকে। ফিরিয়ে আনা হয় অদৃশ্য বর্মনকে। কিংসুক বলল, আমি আপনাকে কতটা শ্রদ্ধা করতাম, আর আপনি এরকম একজন নিকৃষ্ট মানুষ, একটা বাচ্চা মেয়ে তার বাবাকেই ধর্ষণকারী বানিয়ে দিলেন। কতগুলো মানুষের সর্বনাশ করেছেন আপনি টাকার জন্য। সুবোধবাবু আমায় বলেছেন ওই একই ধরনের ক্রস ফাদার বেঞ্জামিন ব্যবহার করতেন। তার মানে প্রথম দিনই আপনি এই ক্রসটা দেখে বুঝেছিলেন যে এই ক্রসটার সাথে আপনার ডিরেক্ট কোনো কানেকশন আছে। ইন্দ্রনীল স্যার তো ডিপার্টমেন্টেরই একজন, আপনি তখনও যদি আমাদের সাহায্য করতেন তাহলে ইন্দ্রনীল স্যারকে বাঁচানো যেত। এবার ডেভিড পলের সাথে ইন্ট্রোগেট করে কিংসুক জানতে পারলো যে গোপাল ঘোষ একজন ক্রিমিনাল মলেস্টার ছিল, কত বাচ্চা মেয়ের ক্ষতিও করেছে। ডেভিড আরো বললেন যে তোমার পরের প্রশ্নটা হলো কিডন্যাপিং করার সময় ভিকটিমটা কেন আওয়াজ করতো না, তাই না? এডুকেশন, ইনটিউশন আর অবজারভেশন প্রয়োগ করলে বোঝা যায় যে সামনের বসা লোকটি কি ভাবছে বা কি বলবে। আমি ওদের হিপনোটাইজ করতাম, নিজের ইচ্ছেই ওরা নড়তে পর্যন্ত পারতো না। তবে বেঞ্জামিনকে কিন্তু আমি এত সহজে সফিস্টিকেটেড ভাবে মারিনি। ওকে আমি ওর সাধের চার্চের ব্যাকইয়ার্ডে জ্যান্ত পুঁতে দিয়েছিলাম। আর জ্যাক হিসেন, ও আমার পুরনো পেশেন্ট ছিল, ও আমাকে সাহায্য করত, মরে গিয়েও ও আমাকে সাহায্যই করেছে। আজকে অভিযুক্ত ডেভিড পলকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। কিংসুক রায়কে বলল, ডক্টর পল আমাকে ইন্টারোগেশনের সময় যে কথাগুলো বলেছেন তার 10% যদি আদালতে বলে তাহলে ডিজাস্টার হয়ে যাবে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্টের, আর সেটা ওরা কিছুতেই হতে দেবে না। তাই কিংসুক তাড়াহুড়ো করে গেল অদৃশ বর্মনের সাথে দেখা করতে। তবে তার আগেই একটি মেয়ে এলো অদৃশ বর্মনের কাছে। কিংসুক সিঁড়ি দিয়ে ওঠার সময় সেই মেয়েটি নেমে যাচ্ছিল এবং কিংসুকের সাথে ধাক্কা খেলো। এরপর অদৃশ বর্মনের ঘরে গিয়ে দেখলো যে সে মারা গেছে। কিংসুক দোতলার বারান্দায় এসে নিচে চলে যাওয়া মেয়েটিকে সুজি বলে ডাকতেই মেয়েটি পিছন ফিরে তাকালো। অর্থাৎ এই মেয়েটি আর কেউ নয়, ডেভিড পলের সেই বোন সুজি পল। অন্যধারে যে দুজন কনস্টেবল ডেভিডকে নিয়ে কোর্টে যাচ্ছিল, তারা ডেভিডকে কোর্টে না নিয়ে গিয়ে একটা গোডাউনে নিয়ে গেল আর তার হাতের বাঁধনটা খুলে দিয়ে তাকে সামনে এগিয়ে যেতে বলল। আর অদৃশ বর্মনের নির্দেশ অনুযায়ী ডেভিডকে পিছন থেকে গুলি করল। এখানেই মুখোশ সিনেমাটিকে শেষ করা হয়েছে। তো বন্ধুরা, যদি আমার এক্সপ্লেনেশন ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।